ওই, এটা কি? রাইসার দিকে না তাকিয়ে টিভি দেখতে দেখতে বললাম, কি? এইদিকে তাকিয়ে দেখ। এটা কি? টিভির দিকে তাকিয়ে বলিস আবার কি? হঠাৎ করেই টি শার্টের কলার ধরে মুখটা একদম কাছে এনে চোখগুলো বড় বড় কি জানতে চাইলো। রাইসার এই রূপটা আজ নতুন দেখা না, বিয়ের আগে কম দেখলেও এখন মাঝে মাঝেই দেখা হয়। বিশেষ করে যদি কোনো কিছুতেই অনিয়ম করি বা তার কথা না শুনি। তবে আজ কি এমন করেছি ঠিক বুঝে উঠতে পারছি না। আজ তো কিছুই করিনি, ভালো ছেলের মতোই বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসলাম। রাইসার রাগের কথা আর চোখগুলো দেখে কোনো রকমে বললাম, চুইংগাম। চুইংগাম? সেটা তো আমি দেখতে পারছি। এটা তোর পকেটে কেন? কি আজব, চুইংগাম প্যাকেটে থাকলে কি আছে, যা তো টিভি দেখছি, বিরক্ত করিস না। চুইংগাম দেখে অবাক হলেও এই মুহূর্তে রাইসার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। সারাদিনের 24টা ঘন্টার মাঝে 360 সেকেন্ডেই রাইসার সাথে ঝগড়া করে কাটে। দুজনের ঝগড়া আর ভালোবাসা এই নিয়ে চলছে। এই মুহূর্তে আমার প্রিয় ক্রিকেট খেলা চলছে, টিভিতে অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই। তখনই রাইসা গিয়ে টিভি বন্ধ করে দিল। এই টিভি বন্ধ করলি কেন? আমার প্রিয় খেলাটা চলে যাচ্ছে। কিছুক্ষণের মাঝেই সবকিছুই চুপচাপ হয়ে যায়। ঝড় আসার আগে যেমন চারদিকে নীরব হয়ে যায়, তেমনি রাইসাও নীরব হয়ে ঝড়ের বেগে টিভি বন্ধ করে রাগে তাকিয়ে আছে। আমার কথার উত্তর চাই, চুইংগাম কেন তোর পকেটে? আরে আজব তো, চুইংগাম থাকলে সমস্যা কি? চুইংগাম দিয়ে কি করে? এটা তো মানুষ খায়, তাই না? চুইংগাম দিয়ে কি করে আমাকে বুঝাস? এই, তোর মুখটা এদিকে আনতো। আরে চুইংগামের সাথে মুখের কি সম্পর্ক? মুখ নিতে হবে কেন? কি করে জানিস না? ছেলেরা সিগারেট খেয়ে চুইংগাম বা চকলেট খায় যেন সিগারেটের বাজে গন্ধ দূর হয়। আর অনেকে তো মুখে সেন্ট ব্যবহার করে। তার মানে তুইও সিগারেট খেয়েছিস? কি আজব, এইসব কথা কে তোমাকে বলল? কেন? তোর ভাই আমাকে বলেছে। ও তো মিথ্যা বলবে না। আর আমিও একদিন দেখেছিলাম। সত্যি করে বল, তুই সিগারেট খেয়েছিস কি না? আরে বাবা, মিথ্যা বলার কি আছে, আমি সিগারেট খাইনি। আমি তোরে বেশ ভালো করেই জানি, একদম মিথ্যা বলতে চেষ্টা করবি না। আরে কি মিথ্যা বললাম? তোরে বিশ্বাস হয় না? সিগারেট না খেলে চুইংগাম দিয়ে কি করিস? আরে বন্ধু দিয়েছিল, খাইনি, রেখে দিয়েছিলাম। তোরে কে বিশ্বাস করে? হা কর। রাইসা কিছু বলার সুযোগ না দিয়েই মুখ কাছে এনে বুঝতে চেষ্টা করলো সিগারেট খেয়েছি কিনা। অনেক ধরেই চেষ্টা চালিয়ে যেতে থাকলো। রাইসা এমনভাবে কাছে পেয়ে সুযোগ হাতছাড়া করতে চাইনি। এই তো সুযোগ, কপালে চুমু খাওয়ার, যেই না কপালে স্পর্শ করতে যাব ঠিক তখনই বাধা দিয়ে বসে। তোর ওই সিগারেট খাওয়া ঠোঁট দিয়ে স্পর্শ করবি না। দূর হয়ে যা। আজকে আমার সাথে তোর কোনো জায়গা নেই। রুম থেকে বের হ। আরে কি করিস? আমি তো সিগারেট খাইনি, বিশ্বাস কর। তোর খবরদার আমার কসম দিবি না। কথায় কথায় আমার কসম দিয়ে মারতে চাচ্ছিস? তুই আমাকে যেন আরেকটা বিয়ে করতে সুবিধা হয়। তুই সিগারেট না খেলে সিগারেটের গন্ধ আসলো কিভাবে? রাইসা, রাইসা, যা শালা। কিছু বলার আগেই রুম থেকে ধাক্কা দিতে দিতে বের করে দিল। এমন একটা মেয়েকে বিয়ে করলাম যে কিছু বলতেও পারি না। এমন দজ্জাল টাইপের মেয়েই শেষমেশ আমার কপালে জুটলো। কত ইচ্ছে ছিল একটা বউ হবে, রোমান্টিক থাকবে, আর এ তো দেখছি পুরাই বিপরীত। বরকে তুই তুই করে কেউ ডাকে, ঘর থেকেও বের করে দেয়। রাইসা এমন করে না। দেখো, আব্বা আম্মু শুনলে কি বলবে? সত্যি সিগারেট খাইনি। চোখের সামনে থেকে এখন দূর হয়ে যা, নয়তো খুন করে ফেলবো। মাথা গরম আছে। কতবার বললাম সিগারেট খাবি না, তুই সিগারেট খেয়ে এসেছিস। শালা যত দোষ সব হারামি বন্ধুটার। আদর করে চুইংগামগুলো না দিলে এমন হতো না। সামান্য একটা চুইংগামের জন্য এত কিছু হয়ে যাবে ভাবতেই পারিনি। রাইসার দরজা খোলো, ঘুমাবো। সত্যি বললাম তো, সিগারেট খাইনি। তোরে যেতে বলছি, একদম রাগ উঠাবি না বলে দিলাম। রাইসার কথা শুনে চুপচাপ চলে আসি। এখন বেশি কথা বললে আরো খবর আছে। আম্মু শুনলে তো রেহাই নেই। তার থেকে চুপচাপ থাকাটাই বেটার। অনেক বলে বোঝাতে পারবো না, এখানে বৃথা চেষ্টা করে লাভ নেই। যে রাগী আর জেদি না করছে তো করেছে। আজকে রাতে আর ঘরে ঘুমাতে পারবো না। রাইসার কথা মাথা থেকে সরিয়ে ঘুমানোর চিন্তা মাথায়। এখন ঘুমানোর জন্য এখন সাগরের রুমটাই শেষ ভরসা। সাগরের রুমে এসে দেখি শুয়ে শুয়ে গান শোনে। সাগর, সর, ঘুমাবো। আমার রুমে কেন? ভাবি রুমে ঘুমাতে দেয় না? আজ আবার কি করলি? পাকনামি করবি না। তোর পড়া নেই, যা পড়তে বস। সারা রাত তো মোবাইল নিয়ে পড়ে থাকিস, পড়াশোনা কখন করিস? আমার কথা শুনে সাগর চুপচাপ উঠে পড়তে গেল। এতদিনে ফয়সাল ভালো বুঝে গেল, যখনই রাইসার সাথে ঝগড়া হবে কিংবা রাতে ঘুমাতে পারবো না, তখনই তার রুমটাই হয়ে ওঠে আমার থাকার গেস্ট রুম। যদিও রাগটুকু ফয়সালের উপর ঝাড়ি পড়াশোনা নিয়ে, রাইসাকে এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। ও, আমাদের পরিচয়টাই তো এতক্ষণে দেওয়া হয়নি। আমি আকাশ,
পড়াশোনা শেষ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যোগদান করি। আমার বিশ্ববিদ্যালয় জীবনের সিনিয়র আপু বর্তমান ঝগড়াটে সিনিয়র বউ। রাইসার সাথে আমার মাঝে মাঝে কথা হলেও তেমন হতো না, তবে ধীরে ধীরে আমাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডে রূপান্তরিত হয়। সেখান থেকে দুজনের পথ চলা, তারপর বিয়ে করে বাকিটা জীবন একসাথে থাকার চেষ্টা করা। বিয়েটাও হয়েছিল অন্যরকম ভাবে। ক্যাম্পাসের ক্লাস শেষ করে বাসায় চলে আসতে চাইলে রাইসা ঘোরার কথা বলে। রাইসার কথা শুনে না করতে পারিনি, দুজনে মিলে ঘুরতে বের হয়ে পড়ি। আকাশ, তুই ক্লাস রেখে এখানে কি করছিস? হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে উপরে তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে। আব্বুকে দেখেই গলা শুকিয়ে গেল, কেননা আব্বুকে তখন অনেক ভয় পেতাম। অনেক রাগী চেহারার একটা মানুষ, ঠিক সেই মুহূর্তে সেখানে থাকবে ভাবতে পারিনি। যদি জানতাম তাহলে কে যেতে ঘুরতে ওইখানে, তাও আমার মেয়ে বেস্টকে সাথে নিয়ে। না মানে ক্লাস শেষ তো তাই বসে আছি। ক্লাস শেষ তো বাসায় যাবি, সাথে মেয়ে কেন? আর কে এই মেয়ে? আব্বুকে দেখেই গলা শুকিয়ে গেল। যখন রাইসার কথা বলে জানতে চাইলো কে, তখন যেন আমি এই পৃথিবীতে নিজেকে খুঁজে পাচ্ছি না। তখনই বাজার এই বুদ্ধিটা মাথায় আসলো। আব্বু, আমি এই মেয়েকে চিনি না। এই মেয়ে, হাত ছাড়ো। কেন হাত ধরে রেখেছো? রাইসার দিকে তাকিয়েই এক ঝটকায় হাত সরিয়ে নিলাম। রাইসা আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অবাক হয়ে যাই, এমন কিছু হবে ভাবতে পারিনি। তবে অবাক তো আমার হওয়ার বাকি ছিল। আব্বা, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। আজকাল বলবে বাসায় এই বলে আমাকে, কখনোই আমাদের সাথে দেখা করতে পর্যন্ত দেয়নি। আজ যখন আপনার দেখা পেয়েছি, আমি কোথাও যাব না, আপনার সাথেই যাব। রাইসা, তুই কি বলিস এইগুলো? যা সত্যি তাই বললাম। রাইসার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। তারপর অনেক কিছুই হলো। অবশেষে আমাদের বিয়ে হলো। দুজনের পরিবার মেনে নিল। ভাবনায় মগ্ন ছিলাম, তখনই সাগর বলল, ভাইয়া, তুই একা একা হাসছিস কেন? কই কিছু না, তুই পড় চুপ করে। আচ্ছা সাগর, তুই কি কাউকে ভালোবাসিস? না, তোদের দেখে আর কাউকে ভালোবেসে বিয়ে করার ইচ্ছা নেই, তবে মাঝে মাঝে হিংসা নেই। সিঙ্গেল লাইফ নিয়ে ভালো আছি। আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, সাগরকে ঠিক মুহূর্তে যেন মনে হচ্ছে অনেক বুঝে গেছে। কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ রে, মন দিয়ে পড়াশোনা কর। প্রেম করে আমার তো প্যারাই পড়িস না, এখন পড়াশোনা কর। সাগরের কথা শুনে কল্পনার ধ্যান ভাঙে। ওকে ধমক দিয়ে পড়তে বসতে বললেও আবার কি মনে করে জানতে চাইলাম। সাগর সোজাসাপটা জানিয়ে দিল সেদিন আমার উপরে প্রতিশোধ নিতে এই কাজ করেছিল। আজও মনে হলে হাসি পায়, আবার দুঃখ হয়। তবে রাইসাকে পেয়ে অনেক খুশি। রাইসাকে বলার জন্য ফেসবুকে লগ ইন করি যেন ভুলটুকু বুঝতে পারে। যখনই রাইসাকে মেসেজ দিব তখনই একটা পোস্ট দেখে চোখ আটকে যায়। রাইসা কিছুক্ষণ আগে পোস্ট করেছে, বর নামক হারামিটা সিগারেট খেয়েছে, আর সিগারেটের বাজে গন্ধ দূর করার জন্য চুইংগাম খেয়েছে। আজ হাতে নাতে ধরা পড়েছে। শাস্তি হিসেবে বাইরে বের করে দিলাম। আর কি করতে পারি? অনেক কমেন্ট পড়েছে আর লাইক শেয়ার পোস্টের কমেন্টগুলো দেখতে ভিতরে যাই। অনেকজনই অনেক কথা বলেছে। সব থেকে হারামি বন্ধু আর ক্যাম্পাসের বন্ধুগুলো বাদ যায়নি। রিফা তো সেখানে কমেন্ট করেছে। তবে আপুর কমেন্ট দেখে চোখ কপালে উঠে যায়। সেখানে লেখা ছিল, যেহেতু তুমি হাতে নাতে ধরে ফেলেছো, তাহলে শাস্তি স্বরূপ শুধু রুম থেকে বের করে দিলে হবে না, বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, ওর খাবার বন্ধ করে দাও। ওদের ওইসব বললে হবে না, শুধু এদের সিগারেট খাওয়ার নেশা ছাড়াতে হবে। আমার মাথায় আরো আইডিয়া আছে, তোমাকে ফোন দিয়ে বলছি। আপুর কমেন্ট পড়েই ভাবতে থাকি, না জানি আবার কি শিখিয়ে দেয়। একদিন মনে আছে, দুলাভাই সিগারেট খেয়েছিল, সেটা আপু দেখে ফেলে। আর দুলাভাইকে শাস্তি হিসেবে এক সপ্তাহ বাসায় জায়গা দেয়নি, সেই সাথে খাওয়া দাওয়া বন্ধ। রাইসাকে না জানি কি বুদ্ধি দেয়, না সিগারেট না খেয়েও দোষী, রুম থেকে বের করে দিল। পরের দিন সকালে, ওই ঘুম থেকে ওঠো। কে কে? চুপ কর হারামি। ঘুমিয়ে কাকে স্বপ্ন দেখিস? এমন কে কে করছিস কেন? আমাকে চিনিস না? রাইসার ডাক শুনেই চিৎকার করে বলতে থাকি। তখনই ধমক দিয়ে বলে ওঠে, এত জোরে কাউকে ঘুম থেকে ডাক দিয়ে তোলে? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারিনি। ও তুমি, এত জোরে কেউ ডাক দেয়? আমি তো মনে করেছিলাম। কি মনে করেছিল? না মানে। আর মানে মানে করতে হবে না, অফিসের টাইম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করতে আয়। তুমি যাও, আমি আসছি। রাইসার ধমক শুনে দুনিয়ার সবকিছুই মাথা থেকে চলে গেল। কোনো রকমে রাইসাকে বলে শুয়ে পড়ি। আবার ঘুমাচ্ছিস কেন? কয়টা বাজে সে খেয়াল আছে? যাচ্ছি তো। যাচ্ছি মানে কি? এখন যেতে বললাম। একটু শান্তি মতো ঘুমাতেও পারলাম না। আগে জানলে শালার বিয়েই করতাম না। সিঙ্গেল লাইফটাই ভালো ছিল। কি বললি তুই? না কিছু না।
রাইসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে পড়ি। রেডি হয়ে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আর যাই হোক, অনেক ঝগড়ার পরও ঠিক সময় মতো অফিসে যাওয়ার জন্য ডাক দিবে। ঝগড়ার বাকি অংশ বাসায় আসলে করবে। আমার আবার মাঝে মাঝেই দেরি হয়ে যায়। অবশ্য এ তো আমারই সব দোষ। রাইসা ডাক দিয়ে চলে যাওয়ার পর আরেকটু সময় ঘুমিয়ে থাকি। ব্যাস, তাতেই কেল্লা ফতে। অফিসে গিয়ে বসের ঝাড়ি খেতে হয়, তাই রাইসাকে বলে রেখেছি যতই বলি না কেন ঘুম থেকে সময় মতো ডেকে তুলে দেয়, যেমন করেই হোক। বেচারি অনেক কষ্টে ঠিকঠাক তার দায়িত্বটা পালন করে। মাঝে মাঝে অনেক কথা বললেও আবার হাসিও পায়। আমার জন্য এত কিছু করে, তাই রাইসাকে মাঝে মাঝে সারপ্রাইজ দিতে চেষ্টা করি। এতে অনেক খুশি হয়, অল্প পেয়েই অনেক খুশি হয়ে যায়। আমার সবকিছুই খেয়াল রাখে রাইসা। কোন দিন কোন শার্ট পরে যাব, কোন কোট, কোন টাই রাইসা নিজের হাতে সাজিয়ে অফিসে পাঠায়। নিজের হাতে টাই পরিয়ে দেওয়া, কোট পরিয়ে দেওয়া, মাথা আছড়িয়ে দেওয়া সবকিছুই ভালো লাগে। এখন রাইসার হাতের ছোঁয়া না পেলে যেন এক মুহূর্তও চলে না। অফিসের সময় হয়ে যাওয়াতে তাড়াতাড়ি বের হয়ে যেতেই রাইসা পিছন থেকে ডাক দিল। এই শোন, কি? সাবধানে যাবি, রাস্তার কোনো মেয়ের দিকে তাকাবি না বলে দিলাম। আর যদি অফিসের পর আড্ডা দেওয়ার নাম করে বাজে জিনিস খাস তবে খুব খারাপ হবে। জি মহারানী, মনে থাকবে আপনার সবগুলো কথা। আপনিও আপনার খেয়াল রাখবেন, একটু সাবধানে থাকবেন। এই তো লক্ষ্মী ছেলের কথা। এখন অফিসে যান, এমনিতেই দেরি করে যান। যাচ্ছি। আর কিছু বলবেন? জানি না। একটুতেই অভিমান করে ফেলিস, তুই রাগলে অনেক সুন্দর দেখা যায়। রাইসাকে বলে কাছে টেনে নিলাম। রাইসা কাছে নিয়েই কপালে ভালোবাসার চুমু এঁকে দিলাম। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রাইসাকে একটু আদর করতে হয়। সারাদিনের ভালোবাসাটুকুই নাকি এতে জড়িয়ে থাকে। একদিন না দিয়ে চলে গিয়েছিলাম। সে কি অভিমান, কান্না, সারাদিনের মাঝে কথাই বলেনি। অনেক কষ্টে সে অভিমান ভেঙেছিলাম। তারপর থেকে আর কখনোই মিস হয় না। হয়েছে, চাপা মারতে হবে না। অফিসে কত সুন্দরী মেয়ে থাকতে কি আর আমার কথা মনে পড়ে? যা যা, তাদের সাথেই সারাদিন কথা বলি, সন্ধ্যের আগে বাসায় ফিরলেই হবে। তুই সারা জীবন পাশে থাকলেই হবে, আর কাউকে চাই না। দেখার দরকারও নেই আমার বাকিটা জীবনটা না হয় তোর পাশে থেকেই কাটবে। যাও যাও, অফিসে যাও। যাচ্ছি। আমার পাওনাটা কে দিবে শুনি? রাইসাকে বলতেই বাকি পাওনাটা দিয়ে দিল। রাইসার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। সত্যি এমন ভালোবাসার মানুষ পেয়ে অনেক খুশি। অফিস বাসার কাছে হওয়াতে মাঝে মাঝে হেঁটে চলে যাই। যখন রিক্সা না পাওয়া যায়, অফিসে যাওয়ার আগে এক শপিং মলের সামনে দিয়ে যেতে হয়। সেখানেই অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটে যায়। মেয়েকে সরি বলার আগে চিৎকার দিয়ে ওঠে। তারপর নিজেকে মানিয়ে নিলাম, যেহেতু অনিচ্ছাকৃতভাবেই ধাক্কা লেগে যায়। ওই মিয়া, দেখে শুনে চলতে পারেন না? সরি, আসলে খেয়াল করিনি। ওই মিয়া, কিসের সরি? সরি বললে সব শেষ? মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। আর যদি মেয়েটি একটু সুন্দর হয় তাহলে তো আর কোনো কথাই নেই। থামেন থামেন, কাকে সুন্দরী বলছেন? আপনাকে? কখনো নিজেকে আয়নায় দেখেছেন? আপনাকে দেখে তো পেতনিগুলো ভয় পালাবে। কি বললেন? আমাকে পেতনি বললেন? মেয়েটির কথা শুনেই রাগ না থামাতে পেরে বলে বসলাম। আমার কথা শুনেই মেয়েটি রেগে যায়। অবশ্য কাউকে রাগাতে আমার ভালোই লাগে, আর সেটা যদি কোনো মেয়ে হয় তাহলে তো কথাই নেই। আবার বলতে হবে? আপনাকে আমি? থামেন, আপনার ঝগড়া অন্য কোথাও গিয়ে করেন, এখানে ঝগড়া করার জায়গা না। মাঝবয়সী একজন সিকিউরিটি গার্ডের পোশাক পরা লোক এসে থামিয়ে দিল। সম্ভবত এখানেই সিকিউরিটিতে চাকরি করে। যেহেতু শপিং মলের একদম মেইন গেটে দুর্ঘটনা ঘটে যায়, তাই চুপ হয়ে গেলাম। মেয়েটিকে দেখি একরাশ রাগ নিয়ে ভিতরে চোখ রাঙিয়ে চলে যেতে। মনে হচ্ছে পারলে গিলে খাবে আমাকে। সকাল সকাল দিনটাই মাটি করে দিল। মনে মনে কথাগুলো বলে দ্রুত পা বাড়ালাম। মেয়েটিও আর কিছু বলেনি, তবে মেয়েটি এমনিতেই অনেক রেগে গিয়েছে। তার উপর আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। চারদিকে মানুষগুলো সিনেমার শুটিং দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। স্যার, আপনাকে বড় স্যার যেতে বললো। অফিসে এসে টেবিলে বসতে না বসতেই রমিজ মিয়া এসে বসলো। রমিজ মিয়ার মুখে স্যারের নাম শুনেই মনে মনে আজকেও ঝাড়ি খাওয়ার প্রস্তুতি নিয়ে নিলাম। শালার এমন বস কখনোই পাইনি। অফিসে কেউ 5 মিনিট লেট করে আসলেও তার কৈফিয়ত দিতে হবে। এমনিতেই স্যার অনেক ভালো, তবে স্যারের কথা হলো ঠিক সময়ে হাজিরা দিয়ে তারপর দরকার হয় 1 ঘন্টা বাহির থেকে ঘুরে আসো, তবে সঠিক সময়ে অফিসে থাকা চাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 15 মিনিট লেট। তুমি যাও, আমি আসছি। রমিজ মিয়াকে বলেই একরাশ বিরক্ত নিয়ে উঠে পড়ি। মনে মনে স্যারের ঝাড়িগুলো খাওয়ার পূর্ব প্রস্তুতি নিতে থাকি। এর আগেও অনেকবার অফিসে দেরি হওয়ার জন্য স্যার অনেক কিছুই বলেছে। আজকে ভেবে নিলাম দেরি হওয়ার কারণ জানতে চাইলে কি বলবো, সত্যিটা বলবো
নাকি অন্য কিছু বানিয়ে বলবো? আজ তো মেয়েটির জন্য দেরি হলো, তার উপর রিক্সা পাইনি। স্যার আসবো? ভাবতে ভাবতেই স্যারের রুমে এসে হাজির। স্যারের দিকে তাকিয়ে দেখি গম্ভীরভাবে বসে আছে। মনে হয় দোয়া পড়তে থাকি, না জানি আজ কপালে কি আছে। আকাশ, আসো বসো। ধন্যবাদ স্যার। বসতে বলার জন্য মুখে শুকনা হাসি এনে ধন্যবাদ দিলাম, যদিও স্যারের ভাবসাব দেখে একটু হাসি আসছে না। স্যার আমাকে ডেকেছিলেন। অনেকক্ষণ বসে থেকেও যখন স্যার কিছু বলছে না দেখে জানতে চাইলাম স্যারকে আজ অন্যরকম লাগছে। মনে হচ্ছে কি যেন গভীর চিন্তা ভেবে যাচ্ছেন। হ্যাঁ, এই নাও ফাইলটা। বিকাল 3টার দিকে আমাদের প্রজেক্ট দেখতে আসবে। তুমি যাবে প্রজেক্ট দেখাতে। ফাইল দেখে সব কিছু বুঝে নাও, কোথাও না বুঝতে পারলে জানাবে। জি স্যার, আসি। যাও। স্যারের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলাম। মনে মনে বললাম বেঁচে গেলাম, না জানি আজ কপালে কি আছে। ভেবেছিলাম, তবে তেমন কিছুই হয়নি। এই প্রজেক্ট সম্পর্কে গতকাল বলেছিল আজ বিকালবেলায় প্রজেক্ট দেখাতে হবে, তবে কে আসবে জানা হয়নি। স্যারের ভাবসাব দেখে জানতে চাইনি, কথা বললেই আবার কথা পেঁচাবেন। স্যারের রুম থেকে এসে নিজের টেবিলে বসতেই ফোনের প্রিয় রিংটোনটা বেজে উঠল। আমার অনেক প্রিয় গান, আর হবেই না কেন? রাইসার প্রিয় গানটা নিজের হাতে সেভ করে দিয়েছে। রাইসার প্রত্যেকটি জিনিসই তো প্রিয়। ফোনের দিকে তাকিয়ে দেখে স্ক্রিনে রাইসার নামটা এসে উঠল। হ্যালো জান। ওই রাখ তোর জান, এতগুলো ফোন দিলাম ধরলি না কেন? কই ছিলি? সরি, আসলে এসেই স্যারের রুমে চলে গিয়েছিলাম, ফোন ড্রয়ারে ছিল। আমাকে ফোন দিয়ে বললি না কেন? অফিসে কখন পৌঁছালি? সরি, রাইসাকে অনেক বলে সরি বলে রাগ ভাঙালাম। অফিসে এসেই রাইসাকে ফোন দিয়ে বলতে হয় এসেছি, না হয় অনেক টেনশনে থাকি। রাস্তা কখন আবার কি হয়ে যায় অনেক বলেও এই দুশ্চিন্তা কমাতে পারিনি। আরো ধমক দিয়ে ওঠে যদি কিছু বলি। এই শোন, আজ না একটা কাজ হয়েছে। কি বলো? রাইসার কাছে কখনোই কিছুই লুকাইনি। আজ সকালবেলায় ঘটে যাওয়া কাহিনীটা হাসতে হাসতে খুলে বললাম। তখনও বুঝতে পারিনি যে ঘূর্ণিঝড় বসে আসছে। কি তুই মাইয়ার সাথে রাস্তায় ধাক্কা খেয়েছিস? আজকে বাসায় আসবি না? তোর ধাক্কা খাওয়াটা শখ মিটাবো। রাইসা, রাইসা, সব কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। অনেকবার ফোন দিলেও আর ফোন রিসিভ করেনি। বুঝতে অসুবিধা হয়নি আজ কপালে খারাপই আছে। কেন যে বলতে গেলাম, নিজের বোকামির ফল এখন ভোগ করতে হবে। রাইসাকে সরি লিখে টেক্সট করে অপেক্ষা করতে থাকলাম। রাইসার ফোন থেকে রিপ্লাই আসে, তোর সরি বলতে হবে না, আজ বাসায় আসলে পরে সরি বলা বের করব। আর একটাও ফোন দিবি না। যা, কেন যে বলতে গেলাম। এখন বাসায় যাও, গিয়ে অভিমান ভাঙাও। কেন বলতে গেলাম, নিজেকে মারতে ইচ্ছে হচ্ছিল। তখনই মাথায় বুদ্ধি এসে গেল, ফোনের সুইচ অফ করে রেখে দিলাম। যা আছে কপালে তাই হবে। এত রাগ না বুঝাবো কেমন লাগে। কাজে আর মন বসাতে পারিনি। সবসময়ই রাইসার কথা মনে হচ্ছিল। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আর আমি ইচ্ছে করে করেছি নাকি? যদি ইচ্ছাকৃতভাবেই করতাম তাহলে রাইসাকে সবকিছুই বলতাম। দুপুরে না খেয়ে সাইডে চলে গেলাম, প্রজেক্ট দেখাতে হবে। গিয়ে অপেক্ষা করতে থাকি কখন আসবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কালো গাড়ি করে চলে আসে। যখন গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো দেখেই চোখ কপালে উঠে গেল। দিন দুপুরে ভূত দেখছি না তো, সকালবেলা সেই পেতনিটাই প্রজেক্ট দেখতে আসলো। মিসেস সুমিয়া চৌধুরী, আমাদের এই প্রজেক্টের স্যারের মেয়ে। স্যার কাজের জন্য আসতে পারেনি, তাই উনি আসলেন। উনি আকাশ আহমেদ, আমাদের প্রজেক্টের দায়িত্বে আছেন। গাড়ি থেকে নামতেই পরিচয় করিয়ে দিলেন। অনেক দেখেই চমকে গেলাম। মনে মনে ভেবে নিলাম সকালের কাজটা ঠিক হয়নি, সরি বলাটাই ঠিক। যদি প্রজেক্ট রিজেক্ট করে দেয় তাহলে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। হ্যালো, আমি আকাশ। হ্যালো, চলেন কাজ দেখি। ভদ্রতার জন্য হাত বাড়ালেও নাক ছিটকে জবাব দিলেন। প্রজেক্ট সম্পর্কে অনেক ধারণা দিলেও মন মতো হয়নি বোঝা যাচ্ছে। প্রত্যেকটি কাজই কেমন কেমন করে জবাব দিলেন, তবে সবটুকুই রাগ আমার উপর। সকালবেলার জন্য তাই প্রজেক্ট সম্পর্কে অনেক ভালো বলেও মন জয় করতে পারছি না। এক সময় প্রজেক্ট দেখা শেষ হলে কফি খাওয়ার কথা বলি, শুধুমাত্র ভদ্রতার জন্য রাজি হলেন। সেই ফাঁকে সরি বলে নিলাম, তবে মনে হচ্ছে না কাজে দিবে। প্রজেক্ট বাতিল হয়ে গেলে কি করব বুঝতে পারছি না। অফিসে গিয়ে বসের সাথে প্রজেক্ট সম্পর্কে অনেক কথা বললাম, তবে মেয়েটির সাথে সকালবেলার কথা এড়িয়ে গেলাম। ফোন বন্ধ পেয়ে রাইসা অফিসে ফোন করেছিল, অনেক টেনশনে আছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে বলল। অফিস শেষ করে বাসায় এসে দেখি গাল ফুলিয়ে বসে আছে। কাছে গিয়ে বসলেও কোনো কথা বলছে না, অন্যদিকে মুখ ফিরে তাকিয়ে আছে। রাইসা সরি, বিশ্বাস করো আমি ইচ্ছে করে এমনটা করিনি। আর ইচ্ছে করে বললে কি তোমাকে বলতাম? রাইসা কথা বলো। সরি বলতে হবে না, যা ওই মেয়ের কাছে যা। অনেক সুন্দরী মেয়ে, তাই না? এখন তো আমি দেখতে সুন্দর না। আরে এমন ভাবে। ঠিক তখনই ফোনের কল বেজে ওঠে।
অফিস থেকে ফোন আসার কথা আজকের প্রজেক্ট সম্পর্কে ফলাফল দিবে আর স্যার ফোন করে জানাবেন, তাই ফোন বের করতেই রাইসা ফোন হাতে নিয়ে নিল। কে এমন ফোন করলো যে এত তাড়াহুড়ো ফোন ধরার জন্য? আরে অফিস থেকে বসের ফোন দেওয়ার কথা, তুই দেখ বস মনে হয় ফোন করেছে। কই বসের নাম্বার? এটা আননোন নাম্বার। আমার কথা শুনে আমার দিকে ফোন বাড়িয়ে দিল। সত্যি তো আননোন নাম্বার, এই অসময়ে কে ফোন করলো? বাদ দাও, ধরতে হবে না। কেন, ও বুঝে যাব তাই না? রাখ দেখি তোর কোন রমণী ফোন করলো। এই যে মিস্টার। কথা শেষ করে ফোন রিসিভ করে ফেললো। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে কোনো মেয়ের কণ্ঠ ভেসে আসলো। সেটা শুনে রাইসা অগ্নি চোখে আমার দিকে তাকালো, টুস করে ফোন কেটে দিল। অগ্নি চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই তোর শার্টে কিসের দাগ এটা দেখি? কই কিসের দাগ? রাইসার কথা শুনেই ভয় পেয়ে গেলাম। আবার কিসের দাগ? গাড় ফিরিয়ে দেখতে চেষ্টা করলাম, তবে দেখতে পাচ্ছি না। চুপ কর। রাইসা বলে শার্টের কলার ধরে টান দিল। একদম ঘাড় নিচু করে ফেলার পর খুব মনোযোগ দিয়ে দেখতে চেষ্টা করলো। অনেক চেষ্টা করতে থাকি ছুটার জন্য, তবে এই মুহূর্তে যেন রাইসার শরীরে অশরীরই ভর করেছে, তার শক্তির কাছে যেন কিছুই না। রাইসা, ঘাড়ে ব্যথা পাচ্ছি তো। তোর ঘাড় ব্যথা? আজকে তোর ঘাড় ভেঙে ফেলবো। সত্যি করে বল, অফিসের নাম করে কার সাথে ছিলি? কোন মেয়ের লিপস্টিকের দাগ? একদম বাজে কথা বলবি না, সবসময় বাজে কথা শুনতে ভালো লাগে না। রাইসার কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে বললাম, রাইসার সাথে যদিও কখনো বাজে ব্যবহার করেনি, তবে আজ রাইসার কথা শুনেই প্রচন্ড রাগ উঠে গেল। আমি বাজে কথা বলি না, অন্য মেয়ের সাথে বাইরে থাকলে ভালো লাগে, আর এখন বাসায় আসলেই আমি বাজে কথা বলি? দেখ বাজে বকিস না, আমি কারোর সাথে ছিলাম না। কি জন্য এত মিথ্যা সন্দেহ করিস? মিথ্যা সন্দেহ করি? তাহলে কে ফোন করলো আর তোর শার্টে লিপস্টিকের দাগ কি করে আসলো? রাইসা আমার কথা শুনে প্রচন্ড জোরে বললেও নিজেকে শান্ত রেখে বোঝাতে চেষ্টা করি। রাইসা এমনিতে অনেক রাগী, আর রাগ উঠে গেলে যেন কি করবে নিজেও বুঝতে পারে না। দেখ আমি জানি না কে ফোন করেছে, রং নাম্বারও তো কল আসতে পারে। রং নাম্বারে কল আসছে তোর? তাহলে কোন মেয়ে লিপস্টিকের দাগ দিয়ে দিল? আরে লিপস্টিক। রাইসার কথা শুনে তাড়াতাড়ি শার্ট খুলে ফেললাম। লিপস্টিকের দাগ আসবে কিভাবে শার্টের মাঝে ভালো করে খুঁজে পেয়ে গেলাম। সত্যি তো, এ তো লিপস্টিকেরই দাগ। একদম ঘাড়ের কাছে যে কেউ দেখলে মনে করবে যেন কেউ কিস করেছিল। কোনোভাবেই ভেবে পাচ্ছিলাম না এখানে লিপস্টিকের দাগ আসলো কি করে। হঠাৎ করে মনে পড়ে গেল অফিসের প্রজেক্ট দেখানোর পর আমার একসাথে গাড়ি করে ব্যাক করার কথা ছিল। তবে কে জানতো ওই প্রজেক্ট দেখতে যাবে সেই ডাইনি মেয়েটি, যাকে সকাল সকাল পেত্তি বলে খেপিয়েছিলাম। সকালবেলার রাগের প্রতিশোধ হিসেবে আমাকে নিয়ে চলে আসে। অফিস থেকে অনেক দূর প্রজেক্ট, সেই সাথে প্রজেক্ট দেখে একসাথে আসবো, তাই গাড়ি নিয়ে যাইনি। যখন আমাকে ফেলে আসে বসকে জানানোর পর লোকাল বাসে করে চলে আসতে বলে। লোকাল বাসে চড়ার সময় অনেক ভিড় ছিল, অনেক ভিড় ঠেলে কোনো রকমে একটু জায়গা করে দাঁড়িয়েছিলাম। আমার পিছনে কয়েকজন সুন্দরী রমণী দাঁড়িয়েছিল, সম্ভবত কলেজ কিংবা ভার্সিটি পড়ুয়া। প্রচণ্ড ভিড়ের কারণে প্রায়ই শরীরের সাথে স্পর্শ লেগে যাচ্ছিল, যদিও নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখতে চেষ্টা করেছি। হঠাৎ করে ব্রেক করার কারণে একটি মেয়ে ঠিক ঘাড়ে এসে পড়ে যায়। যদিও মেয়েটি সরি বলেছিল, তবে ভিড়ের জন্য খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। তাহলে সেই দাগই ছিল। আর রাইসা এই জন্য প্রচণ্ড রাগ করে ফেলে, সন্দেহ করে ফেলে, এটা তো স্বাভাবিক। নিজেকে শান্ত রাখতে চেষ্টা করি যতটা সম্ভব। এত চুপ করে কার কথা ভাবছিস? কোন রমণী তোর জন্য অপেক্ষায় আছে? রাইসা বুঝতে চেষ্টা কর, আমি সব খুলে বলছি। তুই? ঠিক তখনই ফোনে আবার কল বেজে ওঠে। হাত বাড়িয়ে ফোন নেওয়ার আগেই রাইসা ফোন তুলে নেয়। এই মেয়ে কে? তুই কেন বারবার ফোন দিচ্ছিস? রাইসা এমন বাজে ব্যবহার করছো কেন? কি বাজে ব্যবহার করছি? লজ্জা করে না তোর অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে? রাইসা কয়েক মুহূর্তের জন্য সবকিছু যেন থেমে গেল। রাইসা কিছু বলার আগেই ঠাস করে জ্বর বসিয়ে দিলাম। রাইসা চরকে অবাক হয়ে তাকিয়ে আছে। কখনোই ভাবতে পারিনি রাইসার গায়ে হাত তুলে ফেলবো। রাইসাও যেন কল্পনাই পারিনি কি করব। রাইসা না জেনে শুনে মিথ্যা সন্দেহ করে যা তা বলে যাচ্ছে। রাইসার কথা শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি, রাগের মাথায় চর দিয়ে বসি। রাইসা সরি, ক্ষমা করে দাও। আসলে তোমার কথা শুনে মাথা ঠিক ছিল না, তাই কি করতে কি করে ফেললাম। আর তুমি তো জানো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না, আমার সবকিছুই যে তুমি। আমার কথা শুনেও কিছুক্ষণ চুপ করে থাকে। হঠাৎ করেই উঠেই বেডরুমের দিকে যাওয়া শুরু করে। রাইসা, রাইসা প্লিজ সরি। কোথায় যাচ্ছ? বসো, আমি সব খুলে বলছি তোমাকে। আমার হাতটা ছুঁড়ে ফেলে দেয়। রাইসা হাতে থাকা ফোনটা রাইসার প্রিয় সিরিয়াল টিভিতে চলতে থাকা স্ক্রিনের উপর ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তের মাঝে যেন বুকের বাঁ পাশে ভেঙে চুরমার হতে শুরু করে।
বড্ড বেশি অভিমান করে ফেলেছে, একটু বুঝতে অসুবিধা হয়নি। ড্রয়িং রুম থেকে চলে গিয়ে অশ্রু ভরা চোখগুলো নিয়ে রুমে দরজা লাগিয়ে দেয়। অনেক চেষ্টা করে দরজা খুলতে পারছি না, কোনো কথাই বলছে না। আব্বু আম্মুকে ডাক দিলেও তাদের কোনো সাড়া শব্দ পাইনি। দরজার পাশে দাঁড়িয়ে পাগলের মতো ডাকতে থাকি। রাইসা বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বাইরে বের হলো। রাইসাকে দেখে মুহূর্তের মাঝেই যেন পুরো পৃথিবীটা ফিরে পেলাম। তবে রাইসার হাতে ব্যাগ থেকে চমকে উঠি। ব্যাগ কেন? রাইসা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? রাইসা ব্যাগ কেন, কোথায় যাচ্ছ? বললাম তো সরি, আর কখনোই এমন হবে না। কথা বলছো না কেন? প্লিজ কথা বলো, কোথায় যাচ্ছ তুমি? আম্মু আব্বু এদিকে আসো, দেখো রাইসা রাগ করে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে। রাইসাকে ফিরাও প্লিজ। রাইসা এমন পাগলামি করো না, সরি, আর এমন ভুল হবে না। আমার রাস্তায় বাধা না দিলেই খুশি হব। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। রাইসা প্লিজ এমন পাগলামি করো না, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। তোমাকে সব খুলে বলছি, সরি, আর কখনোই তোমার গায়ে হাত তুলবো না। এই যে কান ধরছি। রাইসাকে দরজার সামনে এসে বাধা দিলে অনেক আটকানোর চেষ্টা করলেও চুপচাপ থেকে যায়, কোনো কথা বলছে না। বড্ড রাগী আর জেদি মেয়ে, রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি। যে মুহূর্তের মাঝেই এই পৃথিবী সব থেকে কাছের মানুষটিকে আঘাত করে ফেলবো বুঝতেই পারিনি। রাইসা প্লিজ আর কখনোই এমন হবে না, তোমার সাথে আর কখনোই এমন করবো না। এবারের মতো ক্ষমা করে দাও। স্টপ। আর একটাও কথা শুনতে চাই না, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। তোর সাথে এক ছাদের নিচে থাকার কোনো ইচ্ছে আমার নেই। ডিভোর্সের কাগজটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, আর বাধা দিবি না। রাইসার কথা শুনে মুহূর্তের মাঝেই যেন পৃথিবীটা থমকে গেল। রাইসার মুখে এমন কিছু শুনবো ভাবতেই পারিনি। নিজের কানকে অবিশ্বাস করতে হচ্ছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ কোন রাইসাকে দেখছি? চোখের সামনে দিয়ে বৃষ্টিতে ভিজে বের হয়ে গেল। চোখের অশ্রুগুলো নিয়ে ওর দিকে তাকিয়ে ছাড়া আর যেন কিছুই করতে পারছি না। অনেক চেষ্টা করেও পা দুটি জায়গা থেকে বিন্দু পরিমাণ সরাতে পারিনি। এক মুহূর্তের মাঝে সবকিছুই যেন বদলে গেল। রাইসা চলে যাওয়ার কতটুকু সময় দাঁড়িয়েছিলাম জানা নেই। হঠাৎ বাইরে প্রচণ্ড বাতাসে এসে দরজায় সাপটে আঘাত আনে। সেই আঘাতে যেন দরজায় ক্ষতবিক্ষত হয়নি, এই হৃদয়ের মাঝে ক্ষতবিক্ষত হয়েছে। রুমে এসে কিছুক্ষণ আগে রাইসার সাথে ড্রয়িং রুমে স্মৃতিগুলো ভেসে ওঠে। চোখের সামনে প্রতিটি স্থানে রাইসার হাতের ছোঁয়া লেগে আছে। রুমে এসে কিছুক্ষণ থাকলে রাইসার স্মৃতিগুলো যেন তাড়া করে। রাইসার সাথে খুনসুটি, ঝগড়া, ভালোবাসা আর রাইসার হাতের স্পর্শ, প্রতিটি জিনিসে রাইসা নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছে। হঠাৎ করেই প্রকৃতি নীরব হয়ে যায়। দমকা বাতাস থেমে যায়। আকাশে কালো ঘন মেঘের ছায়া না থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়তে থাকে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছি। সেই সাথে হালকা বাতাস যেন মনে করিয়ে দিচ্ছে অতীতের কিছু স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। রাইসা আমাকে বিশ্বাস না করে চলে গেল, একবার বোঝানোর সুযোগ দিল না। রাইসার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো ভাবছি। তখনই মুষলধারে বৃষ্টি শুরু হলো। বারান্দায় বসে আছি, বৃষ্টির সাথে দমকা হওয়ার গড়ি গড়ি বৃষ্টি গায়ে এসে পড়ছে। এভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নাই। পরের দিন সকালে ঘুম ভাঙলে বারান্দায় নিজেকে আবিষ্কার করলাম। বাহিরে হালকা বাতাস বইছে। কালকে রাতের বৃষ্টিতে শার্ট ভিজে গেছে। এখন হালকা শীত করছে, তাই ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিলাম। তারপর নিচে নামতে নামতে রাইসা নাস্তা দাও। তখন মনে পড়লো কালকে রাগ করে রাইসা তার বাপের বাড়ি চলে গেছে। কি আর করার, রুমে আসলাম। রুমে এসে রাইসাকে ফোন দিলাম। টিং টিং টিং। রাইসা কেমন আছো? ভালো। আপনি কে? আমি কে মানে নাম্বার দেখো। তুই ফোন দিছিস কেন? তোর প্রেমিকাকে ফোন দে। রাইসা বেশি হয়ে যাচ্ছে কিন্তু, তাছাড়া ঝগড়া করার মুড নেই। তোর মুড থাকলে কি আর না থাকলেই কি, তুই ফোন দিয়েছিস কেন তাই বল। আজ বিকেলে তোমার বাপের বাড়ি থেকে চলে আসবা। বললেই হলো। আমি আর কোনোদিনও তোর বাসায় যাব না। ফোন রাখ। রাইসা যা, ফোন কেটে দিল। আবার ফোন দিলাম, ফোন বন্ধ। কি আর করার। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বেজে গেছে। যা শালা, অফিসের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, বাড়ি থেকে বের হব। তখনই আম্মু বলল, আকাশ, তাড়াহুড়ো করে কোথায় যাস? নাস্তা করে যা। সময় নাই, দেরি হয়ে গেছে, এমনিতেই যাই এখন বলে বের হয়ে আসলাম। দূর, এখন রিক্সাও পাচ্ছি না, তাই হেঁটে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে যেতে 20 মিনিট দেরি হয়ে গেছে। এখন বসের ঝাড়ি খেতে হবে, ভালো লাগে না। সব রাইসার দোষ। কালকে বাপের বাড়ি চলে গেল। মাথা কাল কেন যে চর মারতে গেলাম এসব মনে মনে বলছি। তখন পিয়ন এসে বলল বস নাকি তার রুমে যেতে বলছে। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। জি স্যার, কিছু বলবেন? তো আজ কেন দেরি হলো মিস্টার আকাশ সাহেব? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে স্যার। কেন, আপনার বউ আজকে ডেকে দেয় নাই? কি বলবো, দুঃখের কথা স্যার। কেন কেন, কি হয়েছে? স্যার আর বলবেন না, কাল বউ রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। আচ্ছা, এই নিন ফাইল, আজ কমপ্লিট করে জমা দিবেন। ওকে স্যার। ফাইল নিয়ে চলে আসলাম।
ফাইল কমপ্লিট করে জমা দিলাম। তারপর অফিস থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে রাইসাকে ফোন দিলাম কিন্তু বন্ধ। দূর, ফোন দিতে পারবো না। এভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন রাইসার ফোন বন্ধ ছিল। শাশুড়িকে ফোন করে কথা বলতে চেয়েছি কিন্তু মহারানী কথা বলবে না। এদিকে আম্মু বলছে রাইসাকে নিয়ে আসতে। তাই ভাবছি আজ অফিস শেষে শ্বশুরবাড়ি যাব। অফিস শেষ করে রাইসা বাসার দিকে রওনা দিলাম। ওর বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। শাশুড়ি এসে দরজা খুলে দিল। জামাই বাবাজি যে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি, আসো ভিতরে আসো। তারপর ভিতরে গিয়ে শ্বশুরের সাথে কৌশল বিনিময় করে রাইসার রুমের দিকে গেলাম। রুমের দরজা খোলাই ছিল। রুমে গিয়ে দেখি রাইসা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে গিয়ে রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার সাথেই রাইসা কেঁপে উঠলো। তখনই রাইসা আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিয়ে ঠাস করে গালে একটা বসিয়ে দিল। তুই এখানে? আমি। তুই এখানে এসেছিস কেন? বাড়ি আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না তো কে আসবে? তুই আসতে পারবি না। বললি হলো, বাদ দাও। আসার সাথে সাথে গাল লাল করে দিয়েছো, এবার আদর করো। যা এখান থেকে, আদর করতে পারবো না। বলেই রাইসা চলে গেল। শালা কি মাইয়া বিয়া করছিলাম, সারাদিন ঝগড়া করে আর মারে, একটু আদর করে না। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে আছি। তখন রাইসা রুমে এসে আমার দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বলতে লাগলো, ওই তুই আমার বিছানায় শুয়ে আছিস কেন? নাম বলছি। বিছানায় শুবো না তো কোথায় শুবো? আমি কি জানি তুই আমার বিছানায় শুবি না। আর তুই এখানে এসেছিস কেন? আসার সাথে সাথে কি শুরু করছো হ্যাঁ? বলে রাইসাকে টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। ছাড় হারামি, আমাকে জড়িয়ে ধরেছিস কেন? তোর প্রেমিকাকে গিয়ে জড়িয়ে ধরগা। রাইসা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কি? আমি? রাইসাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চার ঠোঁট এক করে নিয়েছি। রাইসা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। রাইসাকে ছেড়ে দিতেই বুকে কিল ঘুষি দিতে লাগলো। হারামি, তোর সাহস কি করে হলো? আরে বউকে কিস করতে সাহস লাগে নাকি? যা এখান থেকে। না যাব না, ঠোঁট খাবো গো বউ। বলেই আবার রাইসাকে বুকের উপর ফেলে উষ্ঠধয় এক করে নিলাম। এবার রাইসা জোর করে ছাড়িয়ে আমাকে একটানে বিছানা থেকে ফেলে দিল। ও মারে, আমার কোমর গেল রে। এই বলে যেই না চিৎকার দিব তখনই রাইসা মুখ চেপে ধরে বলতে লাগলো, সারের মতো চেঁচামেচি করছিস কেন? তুমি আমাকে বিছানা থেকে ফেলে দিলে কেন? ভালো করেছি। আমাকে একটু উঠতে সাহায্য করো না। পারবো না। এই বলে রাইসা বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আমি ফ্লোর থেকে উঠে দেখি রাইসা বিছানায় মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছে। বিছানায় শুয়ে যেই না কোলবালিশটা সরাবো, এই কোলবালিশ এখান থেকে সরিয়েছিস তো তোর খবর আছে। কি আর করার, ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন টিপছি, তখন রাইসা আসলো। রাইসা আজ চলে যাব। তো যাও, আমাকে বলছো কেন? তুমিও যাবে? কখনো না। বেশি কথা বলতে পারবো না, তুমি যাবে এটাই শেষ কথা। তারপর নিচে আসলাম। নিচে এসে দেখি টেবিলে নানা পদের খাবার, একমাত্র মেয়ের জামাই বলে কথা। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। বিকেলে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে শুয়ে আছি কিন্তু সময় যাচ্ছে না। তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। তাই রাফিকে ফোন দিয়ে আসতে বললাম। বাসা থেকে বের হয়ে রহিম চাচার দোকানে বসে আছি। কিছুক্ষণ পর রাফি আসলো। আসতে এত দেরি হলো? কই দেরি হয়েছে তা বল, আজ কি মনে করে? তোর বউ তো কারোর সাথে আড্ডা দিতে দেয় না। দূর আর বলিস না, চল, অনেকদিন হলো ঘোরাঘুরি হয় না, আজ কোথাও থেকে ঘুরে আসি। চল। তারপর দুই বন্ধু মিলে ঘুরতে গেলাম। ঘোরা শেষ করে রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় আসলাম। এসে কলিং বেল বাজানোর একটু পর আম্মু এসে দরজা খুলে দিল। কোথায় গিয়েছিলি? ফিরতে এত দেরি হলো যে? একটু ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। না, বাহির থেকে খেয়ে এসেছি। রাইসা কই? রায়সা বলল ওর ভালো লাগছে না, মনে হয় ঘুমিয়ে গেছে। আচ্ছা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাইসা মনে হয় ঘুমিয়ে গেছে। বাঁচা গেল। শুয়ে পড়লাম। তখনই রাইসা আমার উপর উঠে গলা চেপে ধরলো। এতক্ষণ কই ছিলি? এত রাতে বাড়ি আসলি কেন? রাইসা গলা ছেড়ে দিল। এবার বল। রাফির সাথে ছিলাম, ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গেছিলি নাকি ওই ছাইপাশ খেতে গেছিলি? সিগারেট খেয়েছিস? সত্যি ঘুরতে গিয়েছিলাম, ওসব খাইনি। বিশ্বাস হয় না। এই যে তোমার মাথা ছুঁয়ে বলছি, কিছু খাইনি বলছি। হাত সরা মাথা থেকে, আমি যেন তাড়াতাড়ি মরে যাই। আর তুই নতুন করে বিয়ে করার ধান্দা, তাই না? না, এসব কি বলো? তুমি তো আমার একমাত্র। কি বললি? কিছু না, পর থেকে নামও, বুক ব্যথা করছে। রাইসা আমার বুকের উপর থেকে নেমে বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আচ্ছা, একটা কথা বলো তো। কি বল? সবাই তাদের স্বামীদের কি সুন্দর করে তুমি আপনি বলে ডাকে, আর তুমি তুই করে বলো কেন? আমার ইচ্ছা, এবার ঘুমা, কাল অফিস যেতে হবে তো। একটু মাথা টিপে দাও। দিচ্ছি।
রাইসা মাথা টিপে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। গতকাল অফিসে আসি নাই, তাই যাওয়ার সাথে সাথে বসের ডাক। গতকাল না আসার কারণে কতক্ষণ ঝাড়লো, কেবিনে এসে কাজ করছি তখন কে যেন বলল। এই যে মিস্টার, কেমন আছেন? তাকিয়ে দেখি সুমিয়া দাঁড়িয়ে আছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। কি করছেন? কি করছি দেখতে পাচ্ছেন না নাকি? জি কাজ করছি। ও, কাজ বাদ দিয়ে আমার সাথে চলেন। কেন ম্যাম? ডিলের ব্যাপারে ডিসকাস করতে হবে তাই। ডিলের ব্যাপারে কথা থাকলে স্যারের সাথে কথা বলেন। এই আপনি এত বেশি কথা বলেন কেন? আপনার স্যারই যেতে বলেছে আপনাকে আমার সাথে কনস্ট্রাকশন সাইটে। সো প্যাচাল না পেরে চলেন। জি ম্যাডাম চলেন। তারপর আর কি ওনার সাথে কনস্ট্রাকশন সাইটে উনি সবকিছু চেক করছেন। কিছুক্ষণ পর সবকিছু ঠিকঠাক করতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাসায় চলে আসলাম। এইভাবে কিছুদিন কেটে গেল। সুমিয়া ম্যাডামের সাথে সম্পর্ক ভালো হয়েছে আগের থেকে। একদিন সকালে রাইসার সাথে আবার ঝগড়া করে না খেয়ে অফিসে চলে গেলাম। অফিসে কাজ করছি তখন সুমিয়া ম্যাডামের আগমন। সুমিয়া তুমি এখানে? কেন, আমি আসতে পারি না নাকি? ঠিক তা না। তাহলে কি? কিছু না। চলো এবার আমার সাথে। কেন? চলো তো আমার সাথে। বলে টানতে টানতে অফিস থেকে বের করে নিয়ে আসলো। তারপর গাড়ি দিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলাম। আজ তোমাকে ট্রিট দিব, অর্ডার করো। তা আজ ট্রিট দেওয়ার কারণ কি? বন্ধুকে ট্রিট দিতে আবার কারণ লাগে নাকি? তা ঠিক। এবার অর্ডার দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। তারপর আমাকে অফিসে নামিয়ে দিয়ে সুমিয়া চলে গেল। অফিস শেষ করে বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই রাইসা দরজা খুলে দিল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু রাইসা মুখ গম্ভীর করে রেখেছে, কথা বলছে না। কথা না বললে আমার কি? রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, বাহিরে বাতাস বইছে, আকাশ মেঘলা, বৃষ্টি আসবে মনে হয়। কিছুক্ষণ পর রাইসা এসে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো। আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকাতে লাগলো। বিদ্যুৎ চমকানো দেখে রাইসা গুটিসুটি মেরে শুয়ে রয়েছে। আমি মনে মনে হাসছি। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করে শুয়ে আছি, কারণ রাইসা বিদ্যুৎ চমকানো ভয় পায়। কিছুক্ষণ পর দেখে রাইসা এসে আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর রাইসার দিকে তাকালাম, মনে হয় ঘুমিয়ে গেছে। ওর ঘুমন্ত চেহারা খুব মায়াবী লাগছে। ওর গোলাপি ঠোঁটদ্বয় কেমন যেন আকৃষ্ট করছে। ওর ঠোঁটদ্বয় এক করে নিলাম। কিছুক্ষণ পর দেখি রাইসাও রেসপন্স করছে। তারপর পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি রাইসা আয়নার সামনে দাঁড়িয়ে ওর মুছতেছে। আমি গিয়ে রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি করছো? ছাড়ো। না ছাড়বো না। এই ছাড়ো বলছি। যাও গোসল করে আসো, তোমার অফিসের দেরি হয়ে যাবে। তার আগে একটা কিস দাও। রাইসাকে আমার দিকে ঘুরিয়ে যেই না রাইসাকে কিস করতে যাব তখনই আম্মু তুমি? কই আম্মু? রাইসাকে ওকে ছেড়ে দিতে দৌড়ে নিচে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলাম। কিছুদিন পর রাতে খাওয়ার টেবিলে আব্বু বলল, আকাশ, আমরা কিছুদিনের জন্য গ্রামের বাড়ি যাব। কিন্তু আমার তো অফিস আছে। তোকে যেতে কে বলেছে? কাল আমাদের বাস স্টেশনে নামিয়ে দিয়ে আসবি। আচ্ছা রাইসাও কি যাবে? না, ওকে যেতে বললাম, কিন্তু ও যাবে না। ও। তারপর খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আব্বু আম্মু ও সাগরকে বাস স্টেশন থেকে বাসে উঠিয়ে দিলাম। তারপর বাসায় এসে অফিসে গেলাম। যাওয়ার সময় রাইসা তাড়াতাড়ি আসতে বলল, তাড়াতাড়ি বাসায় ফিরতে, কিন্তু অফিস শেষে একটা কারণে বাসায় আসতে আসতে রাত 12টা বেজে যায়। রুমে যেতেই রাইসা, আজ এত দেরি করলা কেন? নিশ্চয়ই বন্ধুদের সাথে পার্টি করছিলা। আজ অনেক মজা হয়েছে। তাহলে নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ডও ছিল ওখানে। হ্যাঁ, আমার সকল এক্স গার্লফ্রেন্ড ছিল। এটা বলতে রাইসা ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আকাশ, আমি ভাবতাম তুই আমার সাথে মজা করার জন্য এমন করে দেরিতে আসিস, কিন্তু না, তুই একটা খারাপ মানুষ। তুই স্বামী হওয়ার যোগ্যই না। আমি কিছু না বলে হাতে থাকা প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বাসা থেকে বাহিরে চলে আসলাম। বাসার পাশে দোকান থেকে সিগারেট নিয়ে ছাদে চলে আসলাম। অন্যদিকে রাইসার চোখ যায় আমার আনা প্যাকেটের দিকে। রাইসা প্যাকেট খুলে দেখে বার্থডে কেক। আজ রাইসার জন্মদিন, তাই বাসায় আসতে দেরি হয়েছে। কেক দেখে রাইসা তার ভুল বুঝতে পারলো। রাইসা আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু আমার ফোন বন্ধ। আমি এক মনে সিগারেট টানছি, হঠাৎ রাইসা এসে সিগারেটটা নিয়ে ফেলে দিল। সরি, আর এমন করবো না। প্লিজ ক্ষমা করে দাও, আর কোনোদিন কিচ্ছু বলবো না। সত্যি তো? রাইসাকে জড়িয়ে নিলাম। কিছুদিন পর রাইসা অসুস্থ হয়ে পড়ে। ওকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন ডাক্তারের সামনে বসে আছি। আপনি পেশেন্টের কি হন? জি হাজবেন্ড। আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনি বাবা হতে চলেছেন। সত্যি? তারপর রাইসাকে নিয়ে বাসায় আসা হয়। রাতে ছাদে গিয়ে দেখি রাইসা দোলনায় বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। কি মন খারাপ? না, আমার মনে হয় কিছুদিন বাবার বাসায় যাওয়া উচিত। কিছুদিন যাবত আমার শরীরটাও ভালো লাগছে না। বাবার বাড়ি যাবে, কিন্তু আমি তো যেতে দিব না। তুমি তো সারাদিন অফিসের কাজ নিয়েই পড়ে থাকো। কে বললো? কাজ তো করতে হবে, তবে কাজের জায়গায় কিন্তু বউয়ের জায়গায়। তাই?
শোনো, রাজা আর রানী কখন আলাদা থাকে না, আর বা তাদের মাঝে যদি রাজকুমার বা রাজকুমারী আসে তাহলে তো কোনো কথাই নেই। মানে? তুমি যা ভাবছো তাই। রাইসা আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। তুমি এইভাবে প্রতিটি রজনীতে আমার পাশে থাকবে তো? এভাবে চলুক না আমাদের এই ভালোবাসার সংসার।